৮ বছর ধরে আমাদের কোনো সন্তান হয়নি। তারপর একদিন আমার স্বামী আমার নিজের বোনের কোলে যমজ সন্তানকে নিজের সন্তান বলে সবার সামনে পরিচয় করিয়ে দিল। আমি চুপচাপ ডিভোর্সের কাগজে সই করে দিলাম। আমার স্বামী আরমান আমাদের অষ্টম বিবাহ বার্ষিকী উপলক্ষে বাড়িতে ছোট একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিল। ঠিক সবার সামনে সে আমার ছোট বোন সাবিহার কোলে থাকা নবজাত যমজ সন্তানের নিজের সন্তান বলে পরিচয় করিয়ে দিল। আমি তখনও একটাও কথা বলিনি। খাবার শেষ হওয়ার আগে ডিভোর্সের কাগজ সই করে দিয়েছিলাম। আর সেটাই ছিল প্রথমবার যখন আরমান আমার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল। সাবিহা আরমানের পাশেই বসেছিল, কোলে দুটি ঘুমন্ত শিশু, মুখে এমন এক হাসি যেন সে পৃথিবীর সবচেয়ে বড় জায়গায় পেয়ে গেছে। আমার মা মাথা নিচু করে বসেছিলেন, আর আরমানের মা শাহানা আন্টি মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন মুহূর্তের মধ্যে সবকিছু বুঝে গেছেন। আরমান দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, ৮ বছর ধরে আমি মেহেরিনের সঙ্গে সংসার করেছি, কিন্তু বাবা হতে পারিনি। আর সাবিয়া আমাকে ১ বছরে ২ সন্তানের বাবা বানিয়ে দিয়েছে। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। গত ৮ বছর বছরে কত অপমান যে সহ্য করেছি তার হিসেব নেই। প্রতিটি পারিবারিক অনুষ্ঠানে আমাকে শুনতে হয়েছে এখনো কোনো সুখবর নেই। সাবিয়া তখনও ওষুধ এনে দিয়েছে, কখনো নানা পরামর্শ দিয়েছে, অথচ তার পড়াশোনা, বাসা ভাড়া, ঋণ সবকিছুই আমি বহন করেছি। আমার কোম্পানির আরটিবল হেলথ গ্রুপের চাকরিটাও আমি দিয়েছিলাম। আর সেই বোনই আমার স্বামীর পাশে বসে আমাকে অপমান করেছে। হেসে সে বলল, সব মেয়ে মা হওয়ার জন্য জন্মায় না, কেউ কেউ শুধু অপুষ সামলানোর জন্যই জন্মায়। আমি ছিলাম আরবিটার হেলথ গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা। কোম্পানির বেশিরভাগ মালিকানাই ছিল আমার পরিবারের। আরমান সেখানে শুধু চাকরি করত, কিন্তু সে নিজেকে মালিকে ভাবতে বেশি পছন্দ করত। হঠাৎ সে আমার সামনে একটি ফাইল রেখে বলল, এটা ডিভোর্সের কাগজ। বাড়িতে কিছু সম্পত্তি আর আমার যা আছে সেটা আমি রাখবো। তুমি তোমার চাকরি নিয়ে থাকো। আমি কোনো তর্ক করলাম না, চুপচাপ শেষ পাতায় সই করে দিলাম। আরমান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল আমি কাঁদবো, অনুরোধ করব, কিন্তু আমি শুধুই বললাম, হয়ে গেছে। আরমান হেসে সাবিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা চলে যেতে আমি টেবিলে পড়ে থাকা তাদের ব্যবহৃত পানির গ্লাসগুলো আলাদা করে রেখে দিলাম। ঠিক তখনই শাহানা আন্টি আমার হাত ধরে কাঁপা গলায় বললেন, মেহেরিন প্লিজ, এটা করো না। আমি শান্তভাবে বললাম, ৮ বছর আগে আপনি তো আমাকে ওকে ক্ষমা করতে বলেছিলেন। আমি সেই কথাই রেখেছিলাম। তার চোখের পানি চলে এলো। ১ বছর আগে ক্যান্সারের চিকিৎসার পর ডাক্তার নিশ্চিত করেছিল আরমান কোনোদিনও নিজের জৈবিক সন্তানের বাবা হতে পারবে না। শাহানা আন্টি আমাকে অনুরোধ করেছিলেন যেন আমি এই সত্যটা আরমানকে কখনো না জানাই, তার আত্মসম্মান ভেঙে যাবে বলে। আমি সেই সত্যটা বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। সবাই যখন আমাকে দোষ দিয়েছে আমি চুপ থেকেছি, কিন্তু আজ আজ সে এমন দুই শিশুকে নিয়ে জন্ম সন্তান বলে পরিচয় দিল, যাকে জৈবিক বাবা হওয়ার তার পক্ষে অসম্ভব। ঠিক তখনই আমার ফোনে একটি বার্তা এলো, ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো নমুনা ল্যাবে পৌঁছে গেছে। বাইরে তাকিয়ে রইলাম। আরমান ভেবেছিল আমি ডিভোর্সের কাগজ সই করে সব হার মেনে নিয়েছি, কিন্তু সে জানতো না ওই সবটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পতনের শুরু। রাত তখন প্রায় ১১টা। বাড়িটা পুরো ফাঁকা। আরমান আর সাবিহা চলে যাওয়ার পর থেকেই শাহানা আন্টি একটা সোফায় বসেছিলেন, ২ হাতের মুখ ঢেকে। আমি তার সামনে গিয়ে বসলাম, একটা গ্লাসে পানি এগিয়ে দিলাম। আন্টি, আপনি ভালো আছেন তো? তিনি মুখ তুললেন, চোখ লাল, কিন্তু কণ্ঠেও অদ্ভুত এক দৃঢ়তা। মেহেরিন, আমি আজ ৮ বছর ধরে একটা মিথ্যে বোঝা বয়ে বেড়াচ্ছি। আর কত? আমি কিছু বললাম না, শুধু শুনলাম। আরমানের ক্যান্সার ধরার পর যখন কোনো কমে শুরু হলো, ডাক্তার সরাসরি বলেছিল ওর সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। আমি ওকে বলিনি, ভয় পেয়েছিলাম ও ভেঙে পড়বে। তোমাকেও বলতে বারণ করেছিলাম, কারণ ভেবেছিলাম তুমি হয়তো হয়তো ছেড়ে চলে যাবে। আমার বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। আন্টি, আমি কখনো সেই কারণে ওকে ছাড়তাম না, কিন্তু আপনি জানতেন এই ৮ বছরের প্রতিটি অনুষ্ঠানে
প্রতিটা আত্মীয়ের সামনে আমার দোষ শুনতে হয়েছে। আমি বন্ধ্যা, আমি অপায়া, আমার জন্য নাকি সংসারের সুখ নেই। শাহানা আন্টি কাঁদতে শুরু করলেন। আমি জানতাম প্রতিবার আমার মরে যেতে ইচ্ছে করতো, কিন্তু ছেলের সম্মান আমি ভুল করেছি মেহেরিন, অনেক বড় ভুল। আমি তার হাত ধরলাম। এখন যা করার সেটাই করো। আপনি শুধু আমার পাশে থাকুন, আর কিছুই চাই না। পরের দিন সকালে অফিসে গেলাম যথারীত। আরবিটার হেলথ গ্রুপের সিওএফ হিসেবে আমার কাজ ছিল ঠিক আগের মতো, মিটিং রিপোর্ট, বাজেট রিভিউ। কিন্তু আজ সবার চোখে অন্যরকম একটা কৌতূহল। খবর ছড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। আমার সহকারী তানভীর দরজায় নক করে ভেতরে এলো। ম্যাডাম, আরমান স্যার আজ সকালে বোর্ড চেয়ারম্যানের সাথে দেখা করতে চেয়েছিলেন। ওনাকে বলা হয়েছে আপনার অনুমতি ছাড়া কোনো মিটিং সম্ভব নয়। আমি মাথা নাড়ালাম। ঠিক আছে, ওকে বলে দাও, প্রয়োজনে আমি নিজেই যোগাযোগ করব। তানভীর কিছুক্ষণ ইতস্ত করেই বলল, আর একটা কথা ছিল, সাবিহা ম্যাডাম আজ সকালে স্যার এ ফোনে করেছিল। উনি জানতে চেয়েছিলেন ওনার পদোন্নতি ফাইল কত দূর। আমি হেসে ফেললাম, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। পদোন্নতি? ওকে বলে দাও আজ থেকে ওর ফাইল আমি নিজের হাতে দেখব। বিকেলের দিকে ল্যাব থেকে ফোন এলো, ডিএনএ রিপোর্ট রেডি। আমি সরাসরি ল্যাবে গেলাম, রিপোর্ট হাতে নিলাম নিজেই। খাম খেয়াল আগে কয়েক সেকেন্ড থমকে দাঁড়ালাম। জানতাম উত্তরটা কি হবে, তবুও হাতটা একটু কাঁপছিল। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল, সন্তান দুটি যৌবিক, পিতা আরমান নয়। আমি খামটা ব্যাগে ভরে গাড়িতে বসলাম। কাঁদলাম না, শুধু মনে মনে ভাবলাম, এই 8 বছরে যত অপমান সহ্য করেছে তার প্রতিটা হিসেব এখন একে একে মেলাতে হবে। এই রাতে আরমান ফোন করলো প্রথমবার। ডিভোর্স কাগজে সই করার পর থেকে মেহেরিন কোম্পানির কিছু কাগজপত্র লাগবে, সম্পত্তির ভাগ নিয়ে আইনজীবীর সাথে কথা বলতে হবে। আমি শান্ত গলায় বললাম, কোন সম্পত্তি? তুমি তো নিজেই বলেছিলে বাড়ি আর তোমার যা আছে তুমি রাখবে। স- আমি আমি শুধু চাকরি নিয়ে থাকবো, মনে নেই? হ্যাঁ, কিন্তু কোম্পানির শেয়ারের একটা অংশ আরমান। আমি তাকে থামিয়ে দিলাম। তুমি আরবিটায় কখনো শেয়ার হেল্ড ছিলে না, তুমি ছিলে একজন কর্মচারী। আমার স্বামী পরিচয়ে যে সুযোগ সুবিধা পেয়েছিলে, সেই পরিচয় আর শেষ। কাল থেকে তোমার পথ নিয়ে বোর্ড আলাদাভাবে সিদ্ধান্ত নেবে। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর তার গলার রাগ ফুটে উঠল। তুমি আমার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছো? না, আমি বললাম, আমি শুধু হিসেব বন্ধ করেছি, যেটা 8 বছর ধরে একতরফা চলছিল। আমি ফোন কেটে দিলাম, হাত কাঁপছিল না আর। পরের সপ্তাহে বোর্ড মিটিং ডাকা হলো। আমার বাবা, যিনি আরবিটাল প্রতিষ্ঠান এবং এখনো বোর্ড সম্মানিত সদস্য, নিজে এসে বললেন মিটিংয়ে। বহুদিন পর তাকে এত গম্ভীর দেখালো। মেহেরিন, তিনি বললেন, তুই যা সিদ্ধান্ত নিবি, আমরা তোর পাশে আছি। কিন্তু একটা কথা জেনে রাখ, সাবিহা আজ থেকে এই কোম্পানির কোনো পদে থাকবে না। ওর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক আজ থেকে শেষ। আমার মা পাশে বসে চুপচাপ কাঁদছিলেন। এতদিন যে বোনকে তিনি আগলে রেখেছিল, আজ তার আসল রূপ দেখে তিনিও ভেঙে পড়েছেন। আমি টেবিলের উপর ডিএনএ রিপোর্টের কপি রাখলাম। এটা শুধু পারিবারিক ব্যাপার নয়, এটা প্রতারণা, বিশ্বাসভঙ্গন আর কোম্পানির সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের চেষ্টা। আমি চাই এই বিষয়টা আইনিকভাবে মোকাবিলা করা হোক। বোর্ডরুমে নীরবতা নেমে এলো, কিন্তু গল্প এখানে শেষ হয়নি। সেই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। ধরতে ওপাশ থেকে ভেসে এলো এক অপরিচিত নীলকণ্ঠ, নারীর কণ্ঠ। আপনি মেহেরিন ম্যাডাম বলছেন? আমি সাবিহা ম্যাডামের কাজের মেয়ে। ম্যাডাম, একটা কথা না বলে থাকতে পারলাম না। বাচ্চা দুটো আসল বাবাকে, সেটা যদি জানতেন। আমার হাত থেমে গেল স্টিয়ারিং এর হুইলের উপর। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং গল্পটি নেক্সট পার্ট পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প আমার সংসার চলবে।